প্রিয় দর্শক, আজ বিশ্ব ক্যান্সার দিবস। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে, অন্যদিকে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। তাই সামগ্রিকভাবে ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণাকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদানের জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞগণ। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ MOSB আয়োজিত এই গোলটেবিল আলোচনায় ঐক্যবদ্ধ ক্যান্সার চিকিৎসা অগ্রগতির পথ। আমি প্রথমেই ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা উন্নয়নে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ এর ভূমিকা। শুধু আমাদের না, যে কোনো সোসাইটির মূল লক্ষ্য যে সেই সোসাইটির যে আছে সদস্যগণ তাদের শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে মান উন্নয়ন করা, পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন সোসাইটি আছে তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সার্বিক যে ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে কীভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আসলে কাজ করা। এখানে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের এই ক্যান্সারের যে অগ্রগতি হচ্ছে সেটা হবে এবং ভবিষ্যতে শীর্ষে পৌঁছাবে বলে আমি মনে করি। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে আমাদের যে কাজগুলো আমরা এই পর্যন্ত করেছি সেটা হচ্ছে যে আমরা দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আমরা বিভিন্ন সময়ে সারা বছরব্যাপী কন্টিনিউড মেডিকেল এডুকেশন আমরা পরিচালনা করি। পাশাপাশি আমরা সিঙ্গাপুরের সাথে দুটো MU করেছি আমাদের ডাক্তার ট্রেনিংয়ের জন্যে। দ্বিতীয়ত হচ্ছে যে গবেষণার ব্যাপার, যে আমাদের ছাত্রছাত্রীদের যে গবেষণার মনোনিবেশ করার জন্য আমাদের উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম থাকে। যদিও গবেষণার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে, কারণ গবেষণা করার জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেটা এখনও আমরা ওই মাত্রায় প্রোভাইড করতে পারি নাই। পাশাপাশি আমাদের যে ক্যান্সারের যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে সারা বাংলাদেশে, সেখানে দক্ষ জনবল দরকার, এবং জনবল শুধু দক্ষ না, এবং অধিক সংখ্যক মেডিকেল অনকোলজিস্টেরও দরকার। তো সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে, যেহেতু বছরে মাত্র 4 জন মেডিকেল অনকোলজি ডিগ্রি করার, 2 জন সরকারি 2 জন বেসরকারি। পাশাপাশি জনবল বৃদ্ধির জন্য আমাদের একটা উদ্যোগ, এর মাধ্যমে FCPS মেডিকেল অনকোলজি চালু হয়েছে। সেখান থেকে কিছু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী হয়তো অচিরেই আমাদের সাথে যোগদান করবেন। তখন আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থার যে জনবলের স্বল্পতা সেটা দূর হবে। পাশাপাশি এই যে দক্ষ জনবল গড়ে উঠছে, সেই দক্ষ জনবলকে কাজ করার সুযোগ দানের জন্যে পদ সৃষ্টির প্রয়োজন। সেই পদ সৃষ্টির ব্যাপারে আমরাও অনেক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করি ভবিষ্যতে এটার ব্যাপারেও সফলকাম হব। যে জিনিসটা আমরা এখনও করতে পারি নাই বাংলাদেশে, সেটা হচ্ছে যে ইন্টারভেনশনাল মেডিকেল অনকোলজি, যেটা আমরা একদম পিছিয়ে নাই বলতে গেলে। এটা করতে গেলে এই ট্রেনিংটা অবশ্যই আমি মনে করি যে এটা বাইরে থেকে, বিদেশ থেকে আসলে করা উচিত। এটা করতে গেলে সরকার এবং বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে আসতে হবে। যদি তারা এগিয়ে আসে তাহলে আমরা এই সেক্টরেও আশা করি সফলকাম হব। মেডিকেল অনকোলজি সোসাইটির মাধ্যমে আমরা যেটা করেছি, গত 5 বছরে আমরা 5টা আন্তর্জাতিক সেমিনার করেছি। আমাদের দেশবরেণ্য যারা ক্যান্সার বিশেষজ্ঞ বাংলাদেশে আছেন তাদের সকলের সহযোগিতায় এবং বাইরের থেকে আমাদের আমন্ত্রিত অতিথির মাধ্যমে আমরা সফলভাবে পরিচালনা করেছি। তাতে আমাদের দেশ উপকৃত হয়েছে। পাশাপাশি যে বেস্ট অফ আসকোর যে অনুষ্ঠান আমরা গত 2 বছর করেছি, সেখানেও আমরা সফলকাম হয়েছি, এবং এখানে আমাদের যারা দেশবরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞ আছেন তারাও এখানে অভূতপূর্বভাবে আমাদের সহযোগিতা করেছেন। এটা অনেক আশার বিষয় যে এই সমস্ত কার্যক্রম চলতে থাকলে আমার মনে হয় যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা একটা যুগান্তকারী পরিবর্তন হবে। উচ্চতর প্রশিক্ষণের ব্যাপারে আমরা শুনব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। আপনারা জানেন, বিশ্ব ক্যান্সার দিবসের উদ্দেশ্যই মানুষকে ক্যান্সার সম্বন্ধে সচেতন করে তোলা। প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার সঠিক চিকিৎসা পাওয়া, সেটা অবশ্যই বিশ্বমানের হতে হবে। বিশ্বমানের চিকিৎসা দিতে হলে বিশ্বমানের সেট আপও লাগবে, বিশ্বমানের হাসপাতাল লাগবে, বিশ্বমানের দক্ষ জনবল লাগবে। দক্ষ জনবল তৈরির জন্য আমাদের যে ব্যবস্থা, আমাদের এখানে বিভিন্ন ডিগ্রি আছে। MBBS পাশ করার পরে
যে সাবজেক্টগুলো আছে, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, সব বিষয়েই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা হয়। কিন্তু ডিগ্রি করলেই শুধু হবে না, ডিগ্রির সাথে সাথে অবশ্যই ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। সেই ট্রেনিং দেশে হতে হবে, বিদেশেও হতে হবে। এমনও করা যায় বা রিসার্চ পার্সন এনে এদেশে চিকিৎসা ট্রেনিং ব্যবস্থা করলেও কিন্তু অনেক খরচ কম হবে এবং সেটা দক্ষ জনবল তৈরিতে সহায়ক হবে। আমি মনে করি যেহেতু বাংলাদেশে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল একমাত্র ক্যান্সার হাসপাতাল যেখানে শুধু ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয়, এখানেও আমরা ট্রেনিং ব্যবস্থা করতে পারি। আমরা কিছু সাবজেক্ট ইতিমধ্যে শুরু করেছি যে আমরা সারা দেশ থেকে যারা ক্যান্সার নিয়ে চিকিৎসা করেন, ক্যান্সার রোগীদের চিকিৎসার দায়িত্ব নিয়োজিত আছেন, তাদেরকে আমরা শর্ট টার্ম ট্রেনিং, সেটা 1 মাস, 3 মাস, 6 মাস করে করতে পারি। আমরা অলরেডি ইতিমধ্যে শুরু করেছি। আমরা আশা করি এর মাধ্যমে আমাদের এই যে চিকিৎসার যে মানুষের সারা দেশ থেকে ঢাকা আসার যে প্রবণতা, একটা মানুষ রংপুর থেকে ঢাকা আসতে গেলে তার চিকিৎসা শুরুর আগেই যে খরচ হয়ে যায়, তাতে রংপুরে চিকিৎসা সম্ভব হলে ওই টাকায় সেখানে চিকিৎসা করা সম্ভব হতো। কিন্তু আমাদের দেশে যদি বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন বড় কোম্পানিগুলো তারা এই হাসপাতালের ব্যাপারে এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহী হতেন, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক কম হতেন। আর এখন জানেন আমাদের দেশ থেকে বাইরে যে রুগী যায় তার বড় একটা অংশ ক্যান্সার রুগীরা যায়। আমরা যদি এই ক্যান্সার রুগীদের চিকিৎসা আমাদের দেশে বিশ্বমানের করতে পারি, তাহলে এই বাইরে যাওয়াটা অনেক কমে যাবে। এবং এই করতে হলে আমাদের যেমন হাসপাতাল লাগবে, সাথে দক্ষ জনবল লাগবে। দক্ষ জনবল তৈরির উপায় হলো ট্রেনিং, প্রশিক্ষণের বিকল্প নাই। এই প্রশিক্ষণ নিতে পারলেই আমরা আশা করি দক্ষ জনবল আমাদের দেশে তৈরি করতে পারবো এবং এই দক্ষ জনবলের মাধ্যমে আমরা বিশ্বমানের চিকিৎসা আমাদের দেশে দিতে পারবো। আমরা এখন শুনব ডক্টর মোহাম্মদ শাহরিয়ার কবির, সহকারী অধ্যাপক, মেডিকেল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। ক্যান্সার রোগ নির্ণয়ে আমাদের অবস্থান। ক্যান্সার রোগ নির্ণয় করার জন্য বেশ কয়েকটি স্টেপ আছে। তার মধ্যে প্রথমে হচ্ছে প্রপার ডায়াগনোসিস করার জন্য আমরা সাসপেক্টেড ক্যান্সার যেটা আমরা ধারণা করছি সেখান থেকে হিস্টোপ্যাথোলজি করতে হয়। হিস্টোপ্যাথোলজি করার পরে আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, জেনেটিক টেস্টিং ইত্যাদি আরও কয়েকটি ধাপ। রোগীদের এই সেবাগুলো দিতে প্রাথমিকভাবে কিছুটা জটিলতার মুখে পড়ি, যেহেতু আমাদের এই বিষয়গুলিতে পর্যাপ্ত প্রফেশনাল এখনও গড়ে ওঠেনি। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারিভাবে, যেমন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল রেফারেল ল্যাবরেটরি এই সেবাগুলো দিচ্ছে। আমাদের এই বিষয়গুলোতে উন্নতি করতে গেলে এই বিষয়ের প্রফেশনাল আরও বাড়াতে হবে। আর প্রাইভেট সেক্টরে এই বিষয়গুলোতে যাতে আরও বেশি ইনভেস্ট করা হয়, যাতে করে আমাদের রোগীদের বাইরে যেতে না হয়। ডায়াগনোসিস করতে গিয়ে আমাদের রেডিওলজিক্যাল যে ইকুইপমেন্ট সেটারও স্বল্পতা আছে। যেমন পেট স্ক্যান, এটা আমাদের সরকারি অনেক প্রতিষ্ঠানেই নেই, প্রাইভেট সেক্টরে বেশ কিছু জায়গায় আছে। তো পেট স্ক্যানের প্রয়োজনীয়তা ডায়াগনোসিসের জন্য একটি অপরিহার্য দিক। এই সব বিষয়গুলো পর্যাপ্ত প্রফেশনাল যখন বাড়বে, আমরা আস্তে আস্তে বিশ্বমানের দিকে এগিয়ে যেতে পারবো। ডাক্তার সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক, মেডিকেল অনকোলজি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। ক্যান্সার গবেষণায় উন্নয়নে আপনার ভাবনা, করণীয় কী করা উচিত? ক্যান্সার গবেষণা না, শুধু প্রতিটা চিকিৎসা বিজ্ঞানের প্রতিটা শাখায় গবেষণাটা খুবই জরুরি এবং ক্যান্সারের জন্য সেটা আরও বেশি জরুরি। এই জন্য যে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়া এবং একটা ভালো ক্যান্সারের চিকিৎসা নিশ্চিতকরণ এবং কম খরচে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা করুন। এছাড়াও আরও মানুষের জীবন মান এবং জীবনযাত্রার কোয়ালিটি অফ লাইফ যেটাকে বলে তা উন্নতিকরণের জন্য এই সব কিছুর জন্যই গবেষণাটা খুবই জরুরি এবং সারা পৃথিবী এই গবেষণায় এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরাই শুধু হয়তো একটু পেছনের দিকে হাঁটছি। আমাদের দেশে কিন্তু গবেষণার পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং আমাদের সরকারিভাবে স্নাতকোত্তর পর্যায়ে, স্নাতক পর্যায়েও কিছু ক্ষেত্রে গবেষণার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা স্ট্রাকচার করে দেওয়া আছে, কিন্তু আসলে সেটা কতটুকু বাস্তবিক এবং সেটা কতটুকু আসলে কাজে লাগে সেটা আমাদের আসলে ভাববার বিষয় আছে। সেই প্রেক্ষিতেই আমার কাছে মনে হয়
যে সরকারিভাবে যদি আমরা যে স্বাস্থ্যসেবা বিভাগ বলেন অথবা সরকারিভাবে যে গবেষণার যে আমাদের ব্যবস্থা আছে এখনকার, সেটার জন্য যদি আরও বেশি গুরুত্ব দেওয়া যেত, যদি প্রতিটা হাসপাতাল এবং প্রতিটা মেডিকেল কলেজে গবেষণার জন্য আলাদা একটা উইং করা যেত, যেটাতে গবেষণা আগ্রহ তৈরি করার জন্য সব স্নাতকোত্তর ছাত্রদের অথবা যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন তাদেরকেও আগ্রহবোধ করার জন্য কোনো ব্যবস্থা করা যেত, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশে সরকারের উপর শুধুমাত্র নির্ভর করে থাকলে আমার কাছে মনে হয় সেটা সমীচীন হবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের এই ওষুধ যে শিল্পটা আছে তা বেশিরভাগই বেসরকারি পর্যায়ের উপর নির্ভর করে। তা আমাদের যে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারা বিভিন্ন রকম ক্যান্সারের ওষুধ বিক্রি করে থাকেন। এই যে ওষুধগুলো বিক্রি করেন তার বিভিন্ন রকম গবেষণা তারা যদি আমরা বাধ্য করে দিতে পারি যে একটা অংশ তারা গবেষণার পেছনে খরচ করবেন, তাহলে কিন্তু এটা ইমপ্রুভ করা সম্ভব। এছাড়া আমাদের একটা কাঠামো তৈরি করা, যাতে হচ্ছে যে আমাদের বিশেষজ্ঞগণ একটা নির্দিষ্ট সময় পর পর একটা ইফেক্টিভ গবেষণায় অংশগ্রহণ করতে পারেন, এরকম সবার জন্য যদি এটা বাধ্যতামূলক থাকে তাহলে গবেষণাটা হয়তো বাধ্যতামূলকভাবে একটু ভালোর দিকে যাবে। আমাদের পশ্চিমা দেশের সাথে প্রাচ্যের দেশগুলোতে আমাদের লাইফ স্টাইলে বৈপরীত্য আছে, খাদ্যাভ্যাসে, অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে অনেক বৈপরীত্য দেখা যায়। এই বিষয়ে আমরা শুনবো ক্যান্সার এপিডেমিওলজি দেশের সাথে বাইরের তুলনামূলক চিত্র। ডক্টর ফেরদৌস আরা বেগম, কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। আমরা আমাদের 2022 সালের গ্লোবোক্যান এর তথ্য মতে যদি আমরা দেখি, বাংলাদেশে নতুন ক্যান্সার শনাক্ত হয়েছে প্রায় 1,67,000 এবং মৃত্যু হয়েছে 1,16,000 প্রায়। তাহলে এই বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টের মধ্যে যে আমরা যদি দেখি ক্যান্সারের ট্রেন্ডটা, কোন ক্যান্সারগুলো বেশি, সেটাতে দেখা যায় যে আমাদের মুখ গহ্বর ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সার পুরুষদের মধ্যে মোটামুটি এগুলোই সবচেয়ে বেশি। এবং মহিলাদের মধ্যে যদি ধরি, মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার। তাহলে বিশ্বর সাথে যদি তুলনা করি, বিশ্বে এই ক্যান্সারের ট্রেন্ডটা কিছুটা আলাদা। মানে যেমন আমরা যদি আমেরিকা বা ইউকে বা জাপানের দিকে তাকাই, তাহলে তাদের ক্যান্সারের পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার এবং কোলন ক্যান্সার, এটা তাদের মধ্যে বেশি দেখা যায়। মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সার এবং খাদ্যথলির ক্যান্সার, এই দুই ক্যান্সারগুলোর যে ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, যেটা সবচেয়ে প্রায় 90% ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে তামাক। এই তামাকের ব্যবহার এবং আমরা আমাদের জর্দা হিসেবে পান, জর্দা, তামাক, ধূমপান, এইগুলোর কারণে আমাদের এই মুখগহ্বরের ক্যান্সারগুলো ট্রেন্ড অনেক বেশি, বহির্বিশ্বে সেটা কম। তো এই যদি এটা আমি ধরি, তাহলে এটা আমাদের দেশের আমরা এটা আসলে বেসিক্যালি জানি না কোন জায়গায় কোন ক্যান্সারটা বেশি, কারণ আমাদের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই আমাদের দেশে। কিছু হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রি আছে, যেমন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং আমাদের আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে। কিন্তু এই যে চিত্রটা, যে এখানে যে চিত্রটা, এটা কিন্তু সারা দেশের চিত্র না। যদি আমরা জানতে পারি যে কোন এলাকায় কোন ক্যান্সারটা বেশি, তাহলে আমরা ওই ক্যান্সারের উপরে প্রোটেকশনের জন্য, প্রিভেনশনের জন্য আমরা জোর দিতে পারি। এবং জোর দিলে আমরা দেখা যায় যে তাহলে আমরা কিছুটা হলেও সেই এলাকার ক্যান্সারটাকে আর্লি ধরতে পারবো বা প্রোটেকশন দিতে পারবো, বা তাদেরকেও রিস্কগুলো বা ঝুঁকিগুলো বলতে পারবো। এই জিনিসটা আমাদের বলতে হবে। আমাদের এজ স্ট্যান্ডার্ডাইজ ইনসিডেন্স রেট হচ্ছে 105, কিন্তু মৃত্যু হচ্ছে প্রায় 74, প্রায় 1 লক্ষ পার 1 লক্ষ পপুলেশনে। কিন্তু বিশ্বের উন্নত দেশে এই ট্রেন্ডটা দেখা গেছে যে ইনসিডেন্স রেট হচ্ছে 235, মানে আমাদের থেকে প্রায় দ্বিগুণ ওদের হচ্ছে ইনসিডেন্স রেট, কিন্তু মৃত্যু রেট কত? 123-এর মতো, তার মানে ওদের 50%। তাহলে আমাদের যে মর্টালিটি রেটটা বেশি, এটা কারণ কি? এটা কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের দেশে রোগ নির্ণয় হচ্ছে দেরিতে, আমরা সচেতন না, আমাদের দারিদ্রতা আমাদের একটা প্রতিবন্ধকতা, আমরা দারিদ্র্যর কারণে আমাদের চিকিৎসাটা
ঠিকমতো হচ্ছে না, আমাদের মেশিনের অপ্রতুলতা আছে, আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসও কম আছে। কিন্তু উন্নত বিশ্বে কেন ওদের মর্টালিটি এত কম? এইটার কারণ হিসেবে বলতে পারি যে ওরা হচ্ছে অনেক মানুষকে তারা স্ক্রিনের আওতার মধ্যে আনতে পারছে। স্ক্রিনের আওতায় আনলে ওরা আর্লি ডিটেকশন করতে পারছে, তাদের গড় আয়ু বেশি এবং তাদের ফ্যাসিলিটিস বেশি, তাদের ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে তারা চিকিৎসা দিতে পারছে, তারা আধুনিক এবং সবচেয়ে বেশি ফ্যাসিলিটির ওষুধপত্র তারা ব্যবহার করতে পারছে। কিন্তু আমরা আমাদের দেশের মানুষের জন্য এই ফ্যাসিলিটির ওষুধ ব্যবহার করতে পারছি না, যেহেতু আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে এই ওষুধগুলো নাই। তো কাজেই সেই কারণে সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে বহির্বিশ্বে তাদের ক্যান্সারের মৃত্যুর হার অনেক কম, কিন্তু আমাদের মৃত্যুর হার অনেক বেশি। আমাদেরকে কি করতে হবে, আমাদের সাজেশন কি? আমরা ক্যান্সারকে আর্লি ডিটেকশন করার জন্য আমরা স্ক্রিনিং বাড়াতে পারি। আমরা ক্যান্সার রেজিস্ট্রি যদি করি, তাহলে ক্যান্সার রেজিস্ট্রি করলে আমরা ধরতে পারবো যে কোন এলাকায় কোন ক্যান্সারটা হচ্ছে, সেটার উপরে আমরা জোর দিয়ে সেখানে প্রিভেনশন, সেখানে কাজ করে আমরা এটাকে আর্লি ডিটেকশন করতে পারবো। এবং আমরা ধূমপানকে সব সেক্টরে, সব জায়গা থেকে ধূমপান মুক্ত করার জন্য যতটা স্লোগান, যতটা মিডিয়া ব্যবহার করা দরকার, সব কিছু ব্যবহার করে আমাদেরকে ধূমপানকে প্রিভেন্ট করতে হবে। এইটা ক্যান্সারের জন্য মেইন দায়ী। তো আমরা জানি যে ক্যান্সারের মধ্যে 3 ভাগের 1 ভাগ ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল, আমরা প্রিভেন্ট করতে পারি। আর বাকি 3 ভাগের 1 ভাগ কিন্তু আমরা আর্লি ডিটেকশন করতে পারি বা শুরুতেই ধরতে পারি। যদি আমরা এই কাজগুলো করতে পারি, আমাদের দেশের মৃত্যুর হারকে আমরা কমাতে পারবো। আর একটা সেটা হচ্ছে ক্যান্সার রেজিস্ট্রি। আমরা আমাদের রেজিস্ট্রি ন্যাশনাল ওয়াইজ করার একটা প্ল্যান করতে হবে, যেটা করলে আমরা ক্যান্সারকে বুঝতে পারবো এবং ক্যান্সার বুঝলেই আমরা আমাদের ক্যান্সারের চিকিৎসায় অগ্রগতি করব। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান বিদ্যুৎ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। ক্যান্সার চিকিৎসার ব্যয় সাধ্যের মধ্যে আনতে আপনার পরামর্শ? ক্যান্সার পৃথিবীতে যত রোগ আছে সবচেয়ে বড় রোগ, এবং বিশ্বব্যাপী এই রোগের চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে অন্যান্য রোগের চেয়ে অনেক অনেক বেশি। আমি যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের বাংলাদেশের তুলনা করি, তুলনামূলকভাবে আমরা বাংলাদেশে যে চিকিৎসা দিচ্ছি, অন্যান্য দেশের চিকিৎসার তুলনায়, ব্যয়ের তুলনায় আমাদের দেশের চিকিৎসা ব্যয় অনেক কম। কম্পারেটিভলি আমরা এটা বলতে পারি। এখন একটা ক্যান্সার রোগীর চিকিৎসার ক্ষেত্রে খরচগুলো কোথায় কোথায় হয়? একটা হচ্ছে তার রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা খরচ হয়, মূল চিকিৎসা যেটা আছে সে চিকিৎসাতে একটা খরচ হয়, তারপর তার ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া ইত্যাদি ক্ষেত্রে খরচগুলো হয়। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার অ্যান্ড সাইটোজেনেটিক স্টাডি খুবই দরকারি। আর পরেই যদি আমরা সেই ইমাজিন, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান খুবই প্রয়োজনীয় পরীক্ষা, এবং আদার কিছু রুটিন টেস্টও আছেই। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন যেটা আছেন, সেটা সরকারিভাবে স্বল্প মূল্যে আমাদেরকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, হিস্টোপ্যাথের কিছু সার্ভিস দিচ্ছেন। বাট আমরা যদি মলিকুলার স্টাডি বলি, সাইটোজেনিক স্টাডিগুলো বলি, সেগুলো আমাদের দেশে লিমিটেশন আছে। দেশের বাইরে যেতে হয় এই পরীক্ষাগুলো রিপোর্ট করে আনার জন্য, সেখানে একটা বড় মাপের খরচ গুনতে হয়। তাই আমরা যদি আমাদের সরকারি ফ্যাসিলিটিসের আওতায় যদি এই টেস্টগুলো আনতে পারি, খরচ অনেকটা কমে যাবে। ঠিক তেমনি সিটি স্ক্যান, এমআরআই সরকারি লেভেলে এটারও লিমিটেশন আছে। আর পেট স্ক্যানের কথা যদি বলি, সেটা ব্যয়বহুল। এই পেট স্ক্যান করার যে খরচ 15 থেকে 20 হাজার টাকার ভিতরে যদি আমরা আনতে পারি, সেক্ষেত্রে আমাদের এই রোগ নির্ণয়ের যে একটা বড় ধরনের খরচ, সেটা খরচটা কমে যাবে। এখন আমরা ক্যান্সার চিকিৎসার মূল বিষয়ে আসি। এমন হচ্ছে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদি মেডিসিনের মাধ্যমে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। আমাদের বাংলাদেশের অনেকগুলো ফার্মাসিউটিক্যালস আছে যারা এখন অনেক ওষুধ নিয়ে আসছে। বাজারে অনেকগুলো কোম্পানি থাকার জন্য দিন বাই দিন ওষুধের দামগুলো কমতেছে, মানে উই আর লাকি ফর দ্যাট। বাট আমরা যদি ইমিউনোথেরাপির কথা বলি, সেটার দাম এখনও বেশি। সো এই ইমিউনোথেরাপির খরচটা আরও কমাতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে রেডিয়েশন, সার্জারিস যেগুলো আছে সেগুলোরও অনেক ব্যয়বহুল, সেগুলোতে আমাদের খরচকে হ্রাস করতে হবে। ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জেলা উপজেলা থেকে মানুষকে ঢাকা শহরে আসতেই হয়। ঢাকা শহর ছাড়া চলে না। এতে দেখা যাচ্ছে তাদের যে এই ট্রান্সপোর্ট
থাকা যে বিরাট একটা খরচের টাকা তাদেরকে গুনতে হচ্ছে। তো আমাদের 8টা বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার সেন্টার, সেটা যদি এই প্রকল্প ঠিকমতো চালু হয়ে যায়, আমরা এই ব্যয়ভারটা কমাইতে পারবো। ক্যান্সার রোগীদের আসলে এইড করার মতো খুবই কম ফ্যাসিলিটিস আছে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিছু কিছু ক্যান্সার রোগীদেরকে 50,000 টাকা পর্যন্ত একটা সহযোগিতা দিয়ে থাকে, চালু আছে। তো এটা খুব বেশি না, তারা এটা যদি বাড়িয়ে দেয়, অনেক রোগীদেরকে দেয় এবং সেটা 50,000 থেকে 1 লাখ টাকা করে, তাহলে কিন্তু রোগীর একটু ফ্যাসিলিটিস পায়। এরপরে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রাইম মিনিস্টার ফান্ড আছে, সেটা এখানে ক্যান্সার রোগীদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তারপরে স্পেশাল ক্যান্সার ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস এগুলো আছে, যেগুলো আমাদের দেশে নাই। সো এই জিনিসগুলো আমাকে এনশিওর করা। আমরা ক্যান্সার রেজিস্ট্রি রাষ্ট্রের একটা ভূমিকার একটা ইয়ে থাকে। ক্যান্সার রেজিস্ট্রি আমরা ইন্ডিভিজুয়াল ডাক্তারকে ব্যক্তিগতভাবে করতেছে, এটা দিয়ে মনে হবে না, এটা রাষ্ট্রের ভূমিকা একটা থাকবে। এই ব্যাপারে আমরা শুনবো অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগ, গণস্বাস্থ্য নগর হাসপাতাল। কি রাষ্ট্রের ভূমিকা এখানে আছে। এবং একটা কথা বলেই যে আমাদের যে আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। ব্যক্তিগত পর্যায়ে যেমন রাষ্ট্রীয় পর্যায়ে এরকম আছে, কিন্তু আমাদের অনেক স্বাদ আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা স্বাদ না, এটা কিন্তু আমাদের অঙ্গীকার। কারণ আমরা যেখানে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় স্বাক্ষরকারী দেশ হিসাবে আমাদের কিছু কিছু দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে। তার মধ্যে একটা হলো স্বাস্থ্য, মানে বিশেষ করে ন্যূনতম স্বাস্থ্য সেবাটা আমাদের দিতে হবে। ক্যান্সারের মতো সেবা, যেটা যে এত ব্যয়বহুল একটা চিকিৎসা, অনেক দীর্ঘমেয়াদী, সেখানে রাষ্ট্রের অবশ্যই ভূমিকা আছে। আমাদের দেশে হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে যেটা শুরু করেছিলাম আমরা 2005 সাল থেকে আমরা রেকর্ড করে আসছিলাম, এখনও সেটা চালু আছে। এটা খুব সুখের খবর। কিন্তু এইটাকে প্রথমে যে ফরম্যাট আমরা শুরু করেছিলাম সেটার থেকে যে আরেকটু উন্নতি করা, ইলেকট্রনিক ডেটাবেসটা করা বা এবং আরও আপডেট করার তো মানে উন্নতি করার তো অনেক সুযোগ থাকে, সেই জিনিসটা হয় নাই। এটা আমি অস্বীকার করতে কোনো দুঃখ নাই। জনগোষ্ঠী ভিত্তিক ক্যান্সার নিবন্ধন কেন দরকার? যেমন আমি হাসপাতাল থেকে আমরা যে তথ্যটা পাই সেটা কখনোই কোনো দেশের বা কোনো এলাকার বা কোনো জনগোষ্ঠীর আক্রান্তের হার বা মৃত্যুর হার বলতে পারে না। কারণ আমরা জানি যে কোনো একটা রেট ক্যালকুলেশন করতে গেলে 3টা জিনিস লাগে। একটা লাগে নিউমেরেটর, অর্থাৎ ভগ্নাংশের লব, মানে আমরা যদি বলি যে ক্যান্সার রোগীর সংখ্যাটা কত, সেটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের হাসপাতাল থেকে। কিন্তু যে হর বা ডেনোমিনেটর যেটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা জানি না যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে এসে 2022 সালে আমরা যত রোগী পেয়েছি সেটা কোন এলাকা থেকে আসছে, কত জনসংখ্যা থেকে আসছে। সেই কারণেই আমাদের হাসপাতাল ভিত্তিক নিবন্ধন যথেষ্ট না। আমাদের অবশ্যই ইনসিডেন্স এবং অর্থাৎ আক্রান্তের হার বা মৃত্যুর হার বলতে গেলে আমাদের জনগোষ্ঠী ভিত্তিক ক্যান্সার নিবন্ধন লাগবেই। এখানেই রাষ্ট্রের একটা বড় দায়িত্ব। কারণ রেজিস্ট্রি হলো একটা সার্ভিলেন্স, নট সার্ভে। ওয়ান টাইম আমরা একটা জায়গায় সেরকম ভাবে পরিকল্পনা না করে, স্থায়ী ব্যবস্থা না করে, আমরা একটা রিসার্চ ফান্ড থেকে একটা উপজেলায় যেটা করে নিয়ে আসলাম সেটা সার্ভে বাট নট সার্ভিলেন্স, অর্থাৎ রেজিস্ট্রি সেটাকে আমরা বলতে পারি না। এই জন্য এখানে যাতে সার্ভিলেন্স যেহেতু বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াস মনিটরিং, কাজেই আমাদের আয়োজনটা রাষ্ট্রের থেকে করতে হবে। ঠিক একটা জনগোষ্ঠীতে ক্যান্সারের যে মানে সেই যে আক্রান্ত বা মৃত্যুর হারটা কমছে বাড়ছে কতটুকু, সেই জিনিসটা কন্টিনিউয়াস মনিটরিং এই জন্যই রাষ্ট্রীয়ভাবে করতে হবে। এখন রাষ্ট্রীয়ভাবে করবে তার মানে কি একটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি করতে পারবে না বা অন্য কোনো বেসরকারি একটা প্রতিষ্ঠান করতে পারবে না? অবশ্যই পারবে, বাট সেটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য অবশ্যই একটা সংস্থা থাকতে হবে। আমি যদি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি, সেইখানে ICMR অর্থাৎ আমাদের যেটা BMRCর কাউন্টার পার্ট, যেটা ICMR-এর একটা পুরো একটা বিভাগ আছে এই ক্যান্সার রেজিস্ট্রি। হসপিটাল বলি, পপুলেশন বলি, সারা ভারতের সমস্তগুলা তারা ওইখানে সহযোগিতা করে। আমি নিয়ন্ত্রণ বলবো না, সহযোগিতা করে। আমাদের BMRC না পারলে আরেকটা সংস্থা লাগবে। আমাদের ক্যান্সার ইনস্টিটিউট সেটা হইতে পারে বা মেডিকেল ইউনিভার্সিটিতে হইতে পারে, আমি কোনোটা নিয়েই কোনো আপত্তি নাই। বাট আবার বেসরকারি কোনো সংস্থা যদি সেটা করে, সেখানে যেন আমরা রক্ষণশীল না হই। জাস্ট নিয়মটা যেন মানা হয়, যেন মানে কোয়ালিটি যেন ঠিক থাকে এবং রাষ্ট্রীয় যেন ওই ডেটাগুলো যেন ব্যবহার করতে পারে রাষ্ট্রীয়ভাবে। তো আমি এই কারণে আমি বলবো আগামী দিনে যারা এখানে আপনারা যারা আমাদের দেশে এখানে সবাই আছেন ক্যান্সারের অন্যান্য অনেক বিষয়ের বিশেষজ্ঞ, যারা নীতি নির্ধারণী পর্যায়েও যারা কাজ করবেন, আমরা যেন এই জিনিসটাকে গুরুত্ব দেই। আমার অন্তত 8টা বিভাগে 8টা উপজেলায় আমরা প্রথমে একটা উপজেলায় শুরু করি, বাট 8টা বিভাগে 8টা উপজেলায় যদি আমরা পপুলেশন রেজিস্ট্রি করতে পারি এবং
অন্তত 8টা হাসপাতালে যদি করতে পারি, তাহলে হাসপাতাল ভিত্তিক পপুলেশন ভিত্তিক মিলায়ে আমাদের যে রেজাল্ট আমরা পাবো, তখনই আমরা বলতে পারবো। কেন বলতে পারবো না? কারণ আমার হাতে তো নিজস্ব তথ্য নাই, কিন্তু ইসোফেগাস বাংলাদেশের 1 নাম্বার ক্যান্সার কিনা এটা মানতে আমার কষ্ট হয়, আরও অনেকেরই হয়তো কষ্ট হয়, হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমাদের দেশে সবাই যদি প্র্যাকটিসিং লাইফে আমরা দেখি, তাহলে লাং ক্যান্সারটাই এখন পর্যন্ত বেশি। কিন্তু আমরা তখনই এটাকে বলতে পারবো যখন বাংলাদেশে আমরা একটা নিজস্ব ক্যান্সার রেজিস্ট্রি করতে পারবো। তাহলে হসপিটাল ভিত্তিক আর মানে একটা পপুলেশন ভিত্তিকের মধ্যে পার্থক্য আরেকটা লাইন বলেই আমি শেষ করব, সেটা হলো যে হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রির মূল কনসেপ্টটা হলো ওই হাসপাতালে যত রোগী চিকিৎসার জন্য আসবে তাদের সবার প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক নিয়মে আমরা সংগ্রহ করব, আমরা সেটাকে স্টোর করব, সেটাকে আমরা অ্যানালাইসিস করব এবং সেটার ইন্টারপ্রিটেশনটা কী আসতেছে, কী মিন করতেছে, ফাইনালি সেটা জনসমক্ষে প্রকাশ করব যাতে সবাই ব্যবহার করতে পারে। আর পপুলেশন রেজিস্ট্রির ব্যাপার হলো যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ভিতর থেকে যত নতুন ক্যান্সার আসবে, পুরান ক্যান্সার না, নতুন ক্যান্সার রোগী, তাদের ওই প্রয়োজনীয় তথ্যগুলো আমরা সুনির্দিষ্ট নিয়মে একইভাবে সংগ্রহ অ্যানালাইসিস করে রিপোর্ট বের করব। ওই রোগী কোন হাসপাতালে চিকিৎসা নিল সেটা আমার দেখার বিষয় না। আমাদের দেশে মাল্টিডিসিপ্লিন টিম এটার গুরুত্ব বা আমাদের দেশে কোন পর্যায়ে আছে আমরা শুনবো। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ কুদরতে ইলাহি, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। তো বলা হয়ে থাকে যে যে কোনো ইনস্টিটিউট, হসপিটাল বা অর্গানাইজেশনে যদি ক্যান্সার চিকিৎসা হয়, তো তার একটা প্যারামিটার হলো যে তারা মাল্টিডিসিপ্লিনারি টিম অর্থাৎ টিউমার বোর্ড করে কতগুলো চিকিৎসা করে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তাই মাল্টিডিসিপ্লিনারি টিম বলতে আমরা কি বুঝি? এর লক্ষ্য হলো একটি সমন্বিত চিকিৎসা দেওয়া, ক্যান্সার ডায়াগনোসিস এবং স্টেজিং। এখানে কারা থাকেন? কম্পোজিশনে কারা আছেন? মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, যারা ইমেজিংয়ে আছেন সেই সমস্ত স্পেশালিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট এবং সমন্বয়ক। এবং এক্সটেন্ডেড যদি আমরা চিন্তা করি, আরও অনেক ফ্যাকাল্টি বা অনেক স্পেশালিস্ট এখানে যোগ হতে পারে। উদ্দেশ্য একটাই, সেটা হলো যে চিকিৎসা আমরা ঠিকভাবে করতে যাচ্ছি কি না। কিছু কিছু কেস আছে যেগুলো আমরা ডাইরেক্ট বুঝি যে এইটা চিকিৎসা এরকম হবে, সেখানে আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের প্রয়োজন নাও থাকতে পারে। এটাকে গাইডলাইনে বলা হয়েছে যে ইট ইজ স্ট্রংলি রেকমেন্ড করা হয়েছে, বাট ইট ইজ নট ইম্পারেটিভ, এটা আবশ্যক নয়। কিন্তু যেখানে গ্রে জোন আছে, যেখানে আমরা বুঝতে পারছি না যে স্টেজ 3A অর B অর সামথিং লাইক দ্যাট, যেখানে একটি আমাদের মতদ্বৈততা আছে, সেখানে কিন্তু পেশেন্টের স্বার্থে অবশ্যই টিউমার বোর্ড করা উচিত। আরও কিছু ব্যাপার আছে যে আমরা যে সমস্ত পেশেন্টের আমরা চিকিৎসা দেব ইন্টেনশন টু কিউর, যে চিকিৎসা করে আমরা সারিয়ে তুলব, তাদের জন্য কিন্তু টিউমার বোর্ড একটি ভেরি ভাইটাল একটা ইস্যু। আবার যারা প্যালিয়েটিভ কেয়ার আছে, সেখানে রোগীটা কি ইন্টেনশন টু কিউর অর প্যালিয়েটিভ কেয়ার যাবে কি না, এই নির্ণয় করাটা একটা বড় ব্যাপার। কারণ এখানে খরচ, ট্রিটমেন্ট পদ্ধতি সব কিছু ব্যক্তি পর্যায়ে, হসপিটাল পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড এটা আমাদের যারা আমরা অনকোলজি প্র্যাকটিস করি, ডক্টরস এবং হসপিটালে যারা আছি, তাদের জন্য এটি একটি প্লেস অফ বিউটি, আর এটা একটা চর্চা করার শিল্প, যেটাকে আমরা চর্চা করলে আমরা আমাদের প্যারামিটারকে, আমাদের ইনস্টিটিউটকে, আমাদের দেশকে একটি আরও একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো। কেননা এছাড়া কোনো উপায় নেই, এটাই সমস্ত গাইডলাইনে রিকমেন্ডেশন করা আছে। আমি একটু জানতে চাচ্ছি অধ্যাপক ডাক্তার রকিবউদ্দিন আহমেদ, অধ্যাপক বিভাগীয় প্রধান সাবেক, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, সরকারি খাতে রেডিওথেরাপির চাহিদা পূরণ করতে আপনার পরামর্শ? আপনারা সবাই অবগত রয়েছেন যে ক্যান্সার চিকিৎসার 3টি প্রধান মোড রয়েছে। একটি সার্জারি, 2 রেডিওথেরাপি, 3 কেমোথেরাপি। এটি প্রধানত এই 3টি চিকিৎসা দিয়েই আমাদেরকে করতে হয়। রেডিওথেরাপি এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেটি অ্যাকচুয়ালি ক্যান্সার রোগের সব স্তরেই এটির প্রয়োজনীয়তা রয়েছে। বলা হয়ে যেতে পারে যে এটি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা হিসাবে গণ্য।
পাশাপাশি আমরা সার্জারি এবং কেমোথেরাপির সহযোগী চিকিৎসা অর্থাৎ অ্যাডজাংক্ট চিকিৎসা হিসেবেও রেডিওথেরাপিকে বিবেচনা করি। বড় একটি অংশ প্যালিয়েটিভ, যেটির ক্ষেত্রে রেডিয়েশনের ভূমিকা অপরিসীম। একটি কথায় বলতে চাই, তাহলে বলতে হয় ক্যান্সার রোগীর জীবদ্দশায় অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি যেইটি ফলো আপ পিরিয়ড, টোটাল জীবদ্দশায় একটি পেশেন্টের যে কোনো সময় রেডিওথেরাপির প্রয়োজন হতে পারে। আমি যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, আমি বলতে চাচ্ছি 70 থেকে 80% রোগীর কোনো না কোনো এক সময় রেডিওথেরাপির প্রয়োজনীয়তা হয়। যদি বাংলাদেশ প্রেক্ষাপট বলা হয় তাহলে বলতে হয় এই পার্সেন্টেজের সংখ্যা আরও বেশি, সেটি 90-এর উপরেই। ক্যান্সার রোগীরা ডায়াগনোসিসে বিলম্ব হয়, আমাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সবাই পেতেও পারে না, সব মিলিয়ে এই হারটি বেশি। পাশাপাশি রেডিওথেরাপির ভূমিকাটাও বেশি হয়ে গিয়েছে। আমাদের সরকারি পর্যায়ে আমাদের কতটুকু ফ্যাসিলিটিস রয়েছে বা আমরা কি করতে চাই, হ্যাঁ, এটি আসলেই আমাদের জন্য দুঃখজনক, বা আমি বলতে একটু হেজিটেট করছি যে এটির স্বল্পতা রয়েছে প্রকটভাবে। আমাদের জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউটে 2টি মেশিন চালু রয়েছে এই মুহূর্তে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ দেশের পুরনোতম একটা মেডিকেল কলেজ, এখানেও আমাদের পর্যাপ্ত রেডিওথেরাপির ব্যবস্থা আমরা করতে পারিনি। একটিমাত্র কোবাল মেশিনের মাধ্যমে আমরা 2 ডাইমেনশনাল পদ্ধতিতে রেডিওথেরাপি দিতে সক্ষম হচ্ছি এই মুহূর্তে। আমার মনে হয় ঢাকার বাইরের ইস্যুগুলো আমি আর নাই তুলি, এটি নিশ্চয়ই সহজেই অনুমেয় যে আমাদের রেডিয়েশনের বর্তমান অবস্থাটা কী পর্যায়ে রয়েছে। সেটা আমি মনে করি পুরনো 8টা মেডিকেল কলেজ এবং পরবর্তীতে 5টি মেডিকেল কলেজ, যেটিকে আমরা 13 মেডিকেল কলেজ বলে অভ্যস্ত, এই 13টি মেডিকেল কলেজে রেডিওথেরাপি ফ্যাসিলিটিস কীভাবে বাড়ানো যায় এবং দ্রুত বাড়ানো যায় সে ব্যাপারে একটা আশু পদক্ষেপ নেওয়া অতি জরুরি। আপনারা জানেন যে বেসরকারি পর্যায়ে আসলে রেডিওথেরাপির অনেক খরচ। আমাদের দেশের লোকজনের জন্য এটি আসলেই বেশ কষ্টসাধ্য। আর আরও একটি বিষয়, আসলে রেডিওথেরাপি মেশিনের যে সেটিং অর্থাৎ এটি বসাতে আসলে বেশ পরিমাণে বিনিয়োগ করতে হয়। আমাদের বিনিয়োগকারীরা বলা যেতে পারে এটির ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে না, যেহেতু বিনিয়োগের লেভেলটা বেশি। আমার মনে হয় আমরা যদি এরকমটা করি, এখানে ট্যাক্স ভ্যাটের পরিমাণটা যদি কমিয়ে আনা যায়, বা এইরকম ক্যান্সার রেডিওথেরাপি প্রতিষ্ঠান করার জন্য যদি স্বল্প সুদে সরকার আগ্রহ দেখায়, আমার মনে হয় বিনিয়োগকারীরা এদিকে আগ্রহ প্রকাশ করবে এবং আমার মনে হয় বেসরকারিভাবে রেডিওথেরাপি মেশিন তখন আমরা আরও বেশি তৈরি করতে সক্ষম হব। সেই ক্ষেত্রে আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী বেসরকারি পর্যায়েও রেডিওথেরাপির একটি হার বা খরচের বিষয়টা নিশ্চিত করা যেতে পারে। এই উদ্যোগটা একটু নেওয়া যায় কিনা সেটি একটু ভাবা যেতে পারে। ফাইনালি আমি বলতে চাই, আসলে আমাদের দেশে অনেক বিত্তবান লোক রয়েছে, অনেক বিত্তশালী লোক রয়েছে, যারা আমি মনে করি যে জনগণের জন্য কিছু করতে চায়। এইরকম উচ্চবিত্ত বা যাদের এই সক্ষমতা রয়েছে তাদের প্রতি আমার একটি দাবি বা একটি বলা যেতে পারে অনুরোধ, তারা যেন আমাদের দেশের গরিব জনসংখ্যার জন্য বা গরিব ক্যান্সার রোগীদের জন্য এইরকম স্থাপনা তৈরি করে তাদের চিকিৎসা ব্যবস্থাটাকে আরও একটু এগিয়ে নিতে পারে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ ক্যান্সার উন্নয়নে আপনার চিন্তা কি? আমাদের কোন জায়গায় প্রতিবন্ধকতাটা কোথায় আছে বা এর উত্তরণের পথ কী হতে পারে? বাংলাদেশে ক্যান্সার একদিকে যেরকম আমাদের চিকিৎসার অগ্রগতি ঘটেছে, ঈর্ষণীয় অগ্রগতি ঘটেছে অনেক জায়গায়, ঠিক একই সঙ্গে আবার ক্যান্সার রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। এই রেশিওটা যদি প্রকৃত গবেষণা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নিত্য নতুন এই যে ক্যান্সারের রোগীর সংখ্যা যোগ হচ্ছে, এর পেছনের যে কারণটা, ওইখানে একটা ন্যাশনাল পলিসি দরকার। সেইটা ল্যাকিং আছে, প্রতিরোধ। আমাদের এখানে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাপন, আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলা ব্যাপক হারে ব্যবহার হচ্ছে, তার কন্ট্রোল নাই, আইন হচ্ছে, আইনের প্রয়োগ নাই। তামাকজাত দ্রব্য ব্যবহারের ব্যাপারে আইনের পর আইন হয়ে যাচ্ছে, এই 25 সালেও একটা অর্ডিন্যান্স হলো, কিন্তু তার প্রয়োগটা একদমই নাই। কিংবা আইনগুলো অনেক আইন করা হচ্ছে, গোড়ায় যাওয়া হচ্ছে না। কেন করা যাচ্ছে না, ওই জায়গাটা একটা বড় সমস্যা। তার আপনার যে ইটিওলজিক্যাল ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর, সেইটা
শতকরা 90% ক্যান্সারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তামাকজাত দ্রব্য। ওইখানে সরকারি পলিসিটা ঠিক ইফেক্টিভলি আগাচ্ছে না। এটা গেল প্রতিরোধের মনোযোগ। জনসচেতনতা দরকার, সেটাও তেমন হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ের যে সমস্যাটা সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসার আগে এটার বিষয়ে গবেষণাটা দরকার, এর বিষয়ে শিক্ষা দরকার, যেটা অনেক বক্তা আলোচনা করেছেন যে এর বিষয়ে যে পর্যাপ্ত গবেষণা এবং চিকিৎসা যেই মানের হওয়া দরকার, কারণ যুগে গিয়ে গেছে, সারা বিশ্ব ব্যাপক উন্নতি করছে এই সেক্টরে। আমরা সেই উন্নতিটা করতে পারছি না কেন? যদি উন্নতি করতে পারতাম তাহলে অন্যান্য দেশ থেকে আমাদের এখানে ক্যান্সার চিকিৎসায় ট্রেনিং নিতে চিকিৎসকরা আসতো। যেই সব দেশ 1 দশক 2 দশক আগেও আমাদের এখানে গ্র্যাজুয়েশন পর্যায়ে মেডিকেল শিক্ষার জন্য আসতো, তারাও এখন আশা কমিয়ে দিয়েছে, অনেক দেশ আসছেই না। আর আমাদের শিক্ষার্থীরা যাচ্ছে বরং বিদেশে। তার মানে আমরা চিকিৎসা এবং গবেষণায় যতটা এগুলো প্রত্যাশিত ছিল সেইখানে পিছিয়ে আছি, এইখানেও মনোযোগ দিতে হবে। তৃতীয় যে বিষয়টা চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে পরিমাণ রোগী, সেই তুলনায় ম্যান পাওয়ার সংকট আছে অনেক ডিসিপ্লিনে পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে, কিন্তু কিছু কিছু ডিসিপ্লিনে স্কিলড ম্যান পাওয়ারের সংকট আছে। যন্ত্রপাতি এবং লজিস্টিক্সের সংকট আছে। কিছু জায়গায় আছে যন্ত্রপাতি কেনা হয়, সেটা পড়ে থাকে, সেটা ব্যবহার করবার জন্য যোগ্য যে মানুষ দরকার, সেই মানুষটি নাই, কেনা হচ্ছে, ব্যবহার হচ্ছে না, অথবা দরকার কেনা হচ্ছে না। এই যে সংকটগুলি রয়ে গেছে, চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে কোঅর্ডিনেশনের বড় অভাব। এটা আমাদের উপর যদি যায় তবুও বলতেই হবে, রেফারেল সিস্টেম অত্যন্ত দুর্বল। মাল্টিডিসিপ্লিনারি টিম ম্যানেজমেন্ট কিছুটা গিয়েছে, কিন্তু উন্নত বিশ্বের তুলনায় এটা এখনও খুবই পুয়ার। কিন্তু একটা টিউমার বোর্ড যে হওয়া দরকার, এবং এটা কিউরেবল ট্রিটমেন্ট হলে তার সার্জারি কত দিনের মধ্যে হবে, কি পদ্ধতিতে হবে, সার্জারির পর তার অ্যাডজুভেন্ট থেরাপি কী লাগবে, রেডিওথেরাপি লাগলে কত দিনের মধ্যে এটা দেওয়া উচিত হবে, কোন ডোজে দেওয়া উচিত হবে, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি লাগবে কি না। আমি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ওরাল ক্যান্সারের সার্জারি করি, সেই ক্ষেত্রে বলি, একটা সার্জারি করার পর রোগীকে যখন রেফার করি, সেই রোগী 6 মাস পরে এসে বলে তে রেডিওথেরাপি দেওয়ার সে ডেট পায় নাই। তাহলে ওই এতদিন ধরে কি করলো, তাকে অঙ্কোলজিস্ট বলছেন যে আপনার এর মধ্যে আমরা কেমোথেরাপি দেই, এটা ভালো হবে। কিন্তু ওরাল ক্যান্সারের কেমোথেরাপি খুব বেশি ইফেক্টিভ না। আমরা এটা ধারণা করতে পারি যে তার যেহেতু রেডিওথেরাপির টাইমটা অনেক দূরে হয়ে গেছে, তাকে এটা দিয়ে একটা চেষ্টাটা অন্তত তিনি করছেন সেইভাবে, কিন্তু ইফেক্টিভলি যে একটা বোর্ড হলে সুন্দর মতো হতে পারত, সেইভাবে হচ্ছে না। তারপরে কিছু কিছু বিষয় আমরা একেবারেই এখনও ইগনোর করছি, তার রিহ্যাবিলিটেশন। কিন্তু অঙ্কোলজিক্যাল ম্যানেজমেন্টের পরে আপনি দেখবেন যারা সার্ভাইভার্স, তারা তো ক্যান্সার জয়ী, কিন্তু ক্যান্সার জয়ীর মুখে আপনি বিজয়ীর হাসি দেখবেন না। তার যে সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনটা দরকার, এইটা আমাদের দেশে প্রায় অনুচ্চারিত। সেখানে তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার। আমরা ভুলেও ভাবি না যে এই রোগীটাকে আমি একজন সাইকোলজিস্টের কাছে বা একজন সাইকিয়াট্রিস্টের কাছে একটু রেফার করি, যে তাকে মেন্টাল বুস্ট আপটা করেন, যে আপনার ক্যান্সার হয়েছে মানে আপনি শেষ না, ওই রোগের চিকিৎসা হয়েছে, আপনি সুস্থ আছেন, আপনি শুধু ফলো আপে যাবেন, প্রোটোকল মানবেন, এবং আপনি আপনার দৈনন্দিন কাজ করবেন অন্য 5 জনের মতো, বা আপনি যখন এই রোগের পূর্বে যে অবস্থায় ছিলেন সেই রকম। সেই মেন্টাল রিহ্যাবিলিটেশনটা না হওয়ায় এদের ওয়ার্ক আউটপুট সেটা কমে যায়। লোয়ার ইনকাম গ্রুপ পিপলের বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, না হলে ক্যান্সার চিকিৎসার যেই ব্যয়, এইটা কোনো ওই লোয়ার ইনকাম গ্রুপের কোনো ব্যক্তির পক্ষে বহন করা সম্ভব না। মেডিকেল অঙ্কোলজি সোসাইটি, অন্যান্য যে বিভিন্ন সোসাইটি আছে, তারা যদি সরকারের উপরে চাপ প্রয়োগ করে, গাইডলাইন দেয়, এবং বাধ্য করতে হবে আমাদের যে এই রাষ্ট্রের নাগরিকদের এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা সহযোগিতা করব, আমরা সঙ্গে আছি, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে। আমরা এখন অধ্যাপক ডক্টর বেগম রোকেয়া আনোয়ার, বিভাগীয় প্রধান, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, আপনার অভিজ্ঞতার কথা শুনবো। গাইনোকোলজিক্যাল অনকোলজি, এটাতে আমরা যেই ক্যান্সারের রোগীদের পাচ্ছি, বেশিরভাগ ক্যান্সারই কিউরেবল ক্যান্সার। তো এই ক্যান্সারের যে প্রিভেনশনের জন্য বাংলাদেশের একটা চমৎকার প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের স্ট্রাকচার আছে। এই অর্গানাইজড স্ট্রাকচার থাকার ফলে আমাদের কাজটা অনেকখানি সহজ হয়ে গিয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত জাতীয় জরায়ুমুখ এবং স্তন ক্যান্সারের যে স্ক্রিনিং শুরু হয়েছে 2005 সালে, সেটা আজকে 2025 সাল পর্যন্ত
বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে যদিও কিছুটা কম 20% কভারেজ দিয়েছে। তো এই যে 20% কভারেজ দিয়েছে এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ভারত পাকিস্তানের চেয়ে বেশি। তো আমরা গাইনি অনকোলজি বিভাগ অবশ্যই আমরা একটা প্ল্যান মাফিক চলি। সেই প্ল্যান মাফিক চলার প্রাথমিক ব্যাপারটা আমরা শুরু করি ডাটাবেস দিয়ে। এই যে বাংলাদেশকে যে ক্যান্সারের যে অগ্রগতি, এই অগ্রগতি এতটাই অগ্রগতি, আমি কি বলতে পারবো কোনো ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের কতগুলি সার্জারি হচ্ছে, কেমন সার্জারি হচ্ছে, কতগুলি রোগী রেডিওথেরাপি পাচ্ছে, কতগুলি রোগী পাচ্ছে না। তো এই ব্যাপারটি যখন আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল শুরু করি, তখন আমরা খাতা বেসড, একটা খাতায় একটা রোগী যখন আসে নতুন রোগী, তখন তাকে তোলা হয় এবং তার সারা জীবনের জন্য এই পেইজি একাই 100। সে যতবার ফলো আপে আসবে এখানে থাকবে এবং মারা গেলে এখানে স্টপ হয়ে যাবে। এইভাবে এই তথ্যটা তোলার পরে আমরা আমাদের যে হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রি, সেখানে একদম অ্যাকিউরেট ক্লিয়ার কাট ডেটা দিতে পেরেছি। যদি এখন আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো গত বছর আমার নতুন সার্ভাইকাল ক্যান্সারের রোগী 1894, এখানে কোনো ভুল তথ্য নাই। যদি বলেন আপনি কয়টি অপারেশন করেছেন, আমি বলবো লেস দ্যান 0.5% অপারেবল কেস ছিল। তাহলে কীরকম ভয়াবহতা! 75 to 80% পেশেন্ট, নিয়ারলি 90% পেশেন্টকে আমরা অপারেশন করতে পারছি না। তো সেই দিকে আমাদের নজর দিতে হবে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে 2012 সাল থেকে HPV DNA টেস্ট করে। যখন WHO রেকমেন্ড করেনি, WHO রেকমেন্ড করেছে 2018 সালে, যে 90-70-90। তার মধ্যে প্রথম পিলার 90%-এর ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। কেন হয়েছে? এটা দাবিদার কারা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং তার মিডিয়া পার্টনার সবাই এত চমৎকারভাবে এটা তারা ডেটাবেস করেছে, পোর্ট্রে করেছে। তার ফলে আমাদের 93% স্কুল গোয়িং চাইল্ডের সবাই এখন ভ্যাকসিনেটেড। আমরা একটা গরিব দেশ, কিন্তু আমাদের যে মেধা, সেটা আমাদের গরিব না, মেধা মননে আমরা অনেক বেশি উন্নত। সেই জন্য আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে HPV DNA টেস্ট করছি। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে 100 কিট বছরে, আমার লাগবে 50,000 কিট, আমার লাগবে 40,000 কিট। তাহলে আমরা কি করছি? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডারশিপ। আপনি যখন একটা চেয়ারে বসবেন, তখন সমস্ত রোগী, গরিব রোগী আমার দিকে তাকিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, বিভিন্ন পার্টনার যারা আছে নন গভর্নমেন্ট, তাদেরকে ডাকলাম যে আমাদের এই টেস্টের মূল্যবান 6,000 টাকা করা যাবে না। তখন ICDDRBর একটা রিসার্চ উইং আমাদেরকে এটা 1800 থেকে 2000 টাকায় দিচ্ছে। সারা বছর নিরবচ্ছিন্নভাবে আমরা HPV DNA টেস্ট করছি। এবং আপনারা শুনে খুশি হবেন, টেস্টটি শুধুমাত্র আইডেন্টিফিকেশনের জন্য না, যেই রোগীর ক্যান্সার হয়ে গিয়েছে তাকে আমরা HPV টেস্ট করাচ্ছি। কেন? কারণ HPV টেস্ট যেগুলিতে পজিটিভ, তাদের প্রগনোসিস ভালো, তারও ভালো থাকবে, তাদেরকে কাউন্সেলিং করা যায়। আবার যেই রোগীর HPV নেগেটিভ, তাকে ক্লোজ ফলো আপে রাখা যায়, সেই ক্যান্সারগুলি অত্যন্ত খারাপ। আবার যেই রোগী সার্ভেলেন্সের সময় HPV পজিটিভ আসে, তার রেকারেন্সের রেট অনেক হাই। এর ফলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে কাস্টমাইজ করে ফেলেছি যে কিভাবে করলে আমার পেশেন্টদের জন্য উপকৃত হবে। এই ক্যান্সার হাসপাতালে 24টি বিভাগ বিভিন্নভাবে কাজ করছে। প্রত্যেকটা রোগী গাইনোকোলজিক্যাল অনকোলজির 100% ওরা টিউমার বোর্ডে যায়। টিউমার বোর্ড ছাড়া কোনো রোগী ডিসিশন হয় না। ট্রপোপ্লাস্টিক ডিজিজের জন্য সেপারেট একটি উইং হওয়া উচিত, যেটা ইন্টারন্যাশনাল স্টাডি ফর ট্রপোপ্লাস্টিক ডিজিজ আছে। আমরা যেন BMU, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, DMCH অন্তত তাদের সাথে অ্যাফিলিয়েশন আমরা পাই। আর যেটা রিসার্চের কথা বলছেন, রিসার্চ ছাড়া ক্যান্সারের চিকিৎসা সম্ভব না। আমরা অনেক রিসার্চ করে যাচ্ছি, সবাই মনে করেন এটা অত্যন্ত কঠিন, কোনো কঠিন ব্যাপার না। BMRC, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে সাহায্য করছেন এবং বিভিন্ন প্রজেক্টে আমরা বিভিন্ন সময় আমাদের স্টুডেন্টরা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের এখন গাইনোকোলজিক্যাল অনকোলজির ফেলো 100 জন। 100 জনের 100টা থিসিস কিন্তু করা হয়ে গেছে। সেটা কিন্তু ক্যাপ স্টাডি না, তারা এখন মলিকুলার লেভেলে করছে। কেন করছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং BMRC তাদেরকে ফান্ড দিচ্ছে। ফান্ড পাওয়ার কারণে আমরা এখন আগ্রহী, আমাদের স্টুডেন্টরা আগ্রহী বিভিন্ন কাজ করার জন্য। এমন কোনো কি হসপিটাল আছে যেখানে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং হয় না? বাট আপনারা বলতে পারবেন না যে সেই স্ক্রিনিংটা ডাটাবেজে উঠে। শুধুমাত্র গুটি কয়েক সরকারি মেডিকেল কলেজের ডেটা শুধুমাত্র উঠছে। সেভাবে আমরা বলছি 20%। তবে যদি বাকি সব ডেটা উঠাতে পারতুম, তাহলে তো 70 ভাগই হয়ে যেত।
আমরা সেকেন্ড পিলারে চলে যেতে পারতাম। সুতরাং এখন কাজ হবে, যখনই প্রাইভেট হসপিটালগুলোর লাইসেন্স নবায়ন করতে যাবে তাদেরকে বাধ্য করতে হবে যে তোমাদের লাইসেন্স নবায়নের সাথে সাথে তোমাদের যে কোভিড টেস্ট পজিটিভ হয় কিংবা এইচপিভি ডিএনএ টেস্ট পজিটিভ হয় সেগুলি তোমাদেরকে এমআইএসকে অবশ্যই জানাতে হবে। 100% কিউরেবল ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার। সো এই ক্যান্সারের জন্য যে পরীক্ষাটি সেটা অবশ্যই অবিলম্বে সাশ্রয়ী মূল্যে অ্যাভেলেবল করতে হবে সকল স্তরে। কল্যাণ আশিস দাস, সিনিয়র সেলস ম্যানেজার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যে আমাদের দেশে যে ক্যান্সার রোগীর সংখ্যা এবং আমাদের দেশে যে ওষুধ প্রোডাকশন, দুইটার সমন্বয়ে আপনার মতামত। ক্যান্সার চিকিৎসায় প্রথমত যেটি দরকার সেটি হচ্ছে চিকিৎসা সহজলভ্য এবং সাশ্রয়ী করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যেসব ক্যান্সার পেশেন্টরা ডিটেক্টেড হচ্ছেন তাদেরকে কিভাবে সহজলভ্য ঔষধ তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। ক্যান্সার চিকিৎসায় প্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে ট্রিটমেন্ট কস্ট অনেক হাই। আমরা ওষুধ কোম্পানিগুলা এই জায়গাটাতে ফোকাস করে কাজ করে যাচ্ছি এবং একটা সময় ছিল যখন আমাদের দেশে ক্যান্সার ট্রিটমেন্ট আমদানিকৃত ওষুধের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু আমরা দেশীয় কোম্পানিগুলা এখন আমাদের দেশে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে খুবই সুলভে এবং সাশ্রয়ী মূল্যে ক্যান্সারের রোগীদেরকে ট্রিটমেন্ট অপশন করে দিয়েছি। দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে ঔষধের মান উন্নয়ন এবং এ বিষয়ে গবেষণা চালু রাখা। আমরা ওষুধ কোম্পানিগুলা আমাদের দেশে যে শুধুমাত্র জেনেরিক্স ঔষধ তৈরি করছি তাই নয়, আমরা বায়োসিমিলার ঔষধ, আমরা ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই ড্রাগগুলোও আমাদের দেশের ক্যান্সার পেশেন্টদের জন্য প্রস্তুত করেছি এবং সুলভে তারা পাচ্ছে। এবং চিকিৎসক এবং রোগীদের জন্য যে সচেতনতা দরকার আছে সেই জায়গাটাতেও আমরা কাজ করে যাচ্ছি। আজকের যে গোল টেবিল আলোচনা এটাও কিন্তু এই জায়গায় কাজ করারই একটি অংশ বলে আমরা মনে করি এবং আমরা মনে করি যদি সরকার, চিকিৎসক, ঔষধ কোম্পানি এবং জনসচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে ক্যান্সার চিকিৎসায় অবদান রাখতে পারি। বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা আমাদের দেশেই সম্ভব। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, এক্স কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল, ডাইরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসেস, বাংলাদেশ আর্মড ফোর্সেস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। আমাদের দেশে মোটামুটি বিশ্বমানের সব ক্যান্সারের ব্যবস্থাই আছে এবং সব ফ্যাসিলিটি আছে। একটা রোগ নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কারণ ক্যান্সার একটা এরকম জিনিস যেটা শুধুমাত্র দেখেই আমরা ধারণা করতে পারি। মুখে যদি একটা আগলি ঘা হয়, ব্রেস্টে যদি একটা আগলি আলসার হয়, অথবা কোথাও যদি কোনো একটা এমন কোনো ঘা থাকে যে দেখলেই মনে হয় ক্যান্সার, আমি কিন্তু ক্যান্সার বলতে পারবো না। আমাকে সেটাকে আমি হয়তো ধারণা করতে পারবো এটা ব্রেস্ট টিউমার, এটা একটা রেডিওলজি দিয়ে বলতে পারবো একটা লাং ম্যাস, কিন্তু আমাকে অবশ্যই সেটার জন্য পরীক্ষা করতে হবে এবং কনফার্ম করতে হবে। এবং এই ক্যান্সার রোগটা ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলির মতো হাইপারটেনশন, চিকেন পক্স দেখেই করা যায় না, এটা অবশ্যই হিস্টোপ্যাথোলজি করতে হবে এবং আমি মনে করি আমাদের দেশে সেই হিস্টোপ্যাথোলজি টেস্টটা করা হয়। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো কোর বায়োপসি বা এক্সিশন বায়োপসি, যেখান থেকে সম্ভব হয়। কঠিন জায়গা থেকে আমরা করি কোর বায়োপসি, আর যে সমস্ত জায়গা অত্যন্ত কঠিন তখন আমরা এফএনএসি করতে চাই, যেমন থাইরয়েড কার্সিনোমা বা এমন একটা কঠিন জায়গা আছে স্পাইনাল কর্ডের কাছে, কোর বায়োপসি এফএনএসি করে আমরা ডায়াগনোসিসটা করতে পারি হিস্টোপ্যাথোলজি মেলিগন্যান্ট সেল আছে, ক্যান্সার সেল আছে। সুতরাং এই সমস্ত পদ্ধতিগুলি কিন্তু আমাদের আছে, তবে আমাদের কতটুকু আছে সেটারও প্রশ্ন। 18 বা 20 কোটি মানুষের মধ্যে প্রতি বছরই 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নতুন ক্যান্সার ডায়াগনোস হচ্ছে এবং ওভারঅল দেশের মধ্যে সবসময়ই ক্যান্সার রোগী থাকে 13 থেকে 15 লক্ষ রোগী।
তো এই রোগীর সমস্ত রোগীর জন্য যদি আমরা এই টেস্টগুলো করতে চাই, তাহলে কিন্তু আমাদের সেই অবস্থা কোনোভাবেই নাই। রোগ নির্ণয়ের জন্য আরও কিছু আমাদের মলিকুলার টেস্ট করতে হয়, ইমিউনোহিস্ট্রি করতে হয়, নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সি টেস্ট করতে হয়। সেই টেস্টগুলি যদি করতে না পারি, তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্টের মডালিটি নির্ধারণ করতে পারবো না। যেমন আমরা যদি একটা ব্রেস্ট ক্যান্সারের ER/PR HER2 পজিটিভ থাকে, আবার যদি সবগুলো নেগেটিভ থাকে, TNFC টিউমার হয়, তাহলে তার ট্রিটমেন্টের প্রিন্সিপাল একরকম। আর যদি ER/PR পজিটিভ HER2 নেগেটিভ, তার ট্রিটমেন্ট প্রিন্সিপাল একরকম। মানে অনেকটা সহজ হয়, কঠিন হয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডই, কিন্তু আমাদের অপর্যাপ্ততা আছে প্রত্যেকটা ক্ষেত্রেই। নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং টেস্টটা অল্প কয়েকটা জায়গা হয়, মলিকুলার সবগুলো টেস্টই হয়, কিন্তু এটা অনেকের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে। সুতরাং আমাদের সক্ষমতা বাড়ানো সুযোগ আছে, বাড়ানো দরকার, তা নাহলে অনেক রোগী ডায়াগনোসিস করার আগেই মৃত্যুবরণ করতে হবে। যেমন পেট সিটি স্ক্যান, বোন স্ক্যান, এই টেস্টগুলো যদি আমরা না করতে পারি, 2 মাস 3 মাস সময় লেগে যায়, তখন আমরা একটু রোগের ধাপ নির্ণয় করতে পারি না। যেমন পেট সিটি স্ক্যান ছাড়া আমরা স্টেজিং না করতে পারলে রোগীর ট্রিটমেন্টটা ডিলে হয় এবং সেই ক্ষেত্রে রোগীর চিকিৎসা ব্যাহত হয়। সুতরাং আমাদের এই চিকিৎসা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের মোটামুটি সবই আছে, কিন্তু অপর্যাপ্ত, খুবই সংক্ষিপ্ত, মানে আমাদের নাই। দ্বিতীয় যে এখন ট্রিটমেন্টের ব্যাপারে আমি যদি বলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেকে বলে গেছেন যে যদি প্রথম বা আর্লি ডায়াগনোস করা যায়, সার্জারি ইজ দ্য কিউরেটিভ ট্রিটমেন্ট অফ অল ক্যান্সার অলমোস্ট এক্সেপ্ট দি ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার ছাড়া সমস্ত সলিড টিস্যু ক্যান্সারের ট্রিটমেন্ট সার্জারি। রেডিওথেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। তো রেডিওথেরাপি মেশিন আমাদের দরকার এখন জনসংখ্যার তুলনায় বাংলাদেশে এবং রোগীর তুলনায় আনুমানিক 175 থেকে 200টা মেশিন দরকার। বাট সরকারি এবং বেসরকারি সব মিলিয়ে সম্ভবত এখন 25 থেকে 30টা মেশিন আছে। তার মানে প্রয়োজনের তুলনায় 25% বা 20% আমাদের যন্ত্রপাতি আছে। তাহলে সেই রোগীগুলো কী হবে, হয় চিকিৎসা পাবে, না হলে চিকিৎসার জন্য 3 মাস দেরি হবে, চিকিৎসার আগে মারা যাবে অথবা বিদেশে চলে যাবে। সুতরাং আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে না। আমাদের যে ড্রাগ ট্রিটমেন্ট, যেটা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সেইগুলি আমি বলবো যে এই যতগুলো সেগমেন্ট আমাদের আছে ট্রিটমেন্টের মধ্যে, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মধ্যে কিন্তু এরাই কিন্তু এগিয়ে আছে। এই জন্য আমি ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে ধন্যবাদ জানাই যে অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশে এই কনভেনশনাল কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেট ইমিউনোথেরাপি সব কিছু কিন্তু আছে। যে আমরা যদি ওষুধের দামটা অ্যাফোর্ডেবল করতে পারি, বিশেষ করে আমাদের বেশি না 500 দেশের সমান যদি অ্যাফোর্ড করতে পারি, তাহলেই কিন্তু আমাদের আর কোনো রোগী বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আর আমি বিশেষভাবে ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালস ধন্যবাদ জানাই যে একটা ওষুধ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, পেকফিলগাস্টিম, এটা কিন্তু তারা আমি পৃথিবীর সমস্ত যে কোনো দেশের চেয়ে সবচেয়ে কম দামে বিক্রি করছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা আর একটা ট্রিটমেন্টের পদ্ধতি যেটা ব্লাড ক্যান্সার করে থাকে, সেটা কিন্তু আমাদের দেশে হয়, কিন্তু খুবই অপর্যাপ্ত। সর্বশেষ বলবো যে আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রোগী বান্ধব ডাক্তার দরকার, নার্স দরকার, প্যারামেডিক দরকার। আমার মনে হয় এই ব্যাপারটাতে আমরা হয়তো কিছুটা হলেও পিছিয়ে আছি। অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, আমাদের স্বাস্থ্য কমিশনের অন্যতম সদস্য, সফল সংগঠক, শিক্ষক, চেয়ারম্যান ক্লিনিক্যাল অনকোলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা আপনার কাছে অনেক কিছু নিয়ে আমাদের জানার, যেহেতু আপনি আমাদের একটা বড় একটা স্বাস্থ্য ম্যানিফেস্টো দিয়েছেন। আমাদের ক্যান্সার নিয়ে ন্যাশনাল গাইডলাইন আমাদের দেশে, এই যে এইটা নিয়ে একটা আলোচনা, আমাদের ক্যান্সার উচ্চশিক্ষার মান নিয়ে একটা যথেষ্ট মনে করেন কিনা আপনি? সর্বোপরি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার ফ্যাকাল্টি, এটা আমরা অনেক দিন ধরেই আমরা শুনে আসছি যে একটা সময়ের দাবি, এটা একটা এত বড় বিশ্ববিদ্যালয়, তার ওয়েবসাইটে যে ক্যান্সার ফ্যাকাল্টি নেই, বা এটা নিয়ে আপনার সব বিষয়ে আমরা আপনার থেকে শুনবো। আমরা জানি যে 2025 থেকে 27 পর্যন্ত আমরা একটা স্লোগান ইউআইসিসি নিয়েছে, ইউনাইটেড বাই ইউনিক, মানে স্বকীয়তায় ঐক্যবদ্ধ। মানে যার যার যেই যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে সে একসাথে কাজ করবে। যেমন আমরা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের কথা বলছি, যে যার জায়গায় অনেক বেশি যোগ্য, সবাই মিলে একটা কাজ হবে।
এটা থেকে শুরু করে আমরা যদি খেয়াল করি যে 2020 সালে যদি কারো মনে থাকে যে মার্গারেট চ্যান ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল। উনি তখন বলেছিলেন যে সারা পৃথিবীতে এমন একটা দিন আসবে প্রতিটা পরিবারের মধ্যে কেউ না কেউ ক্যান্সারে ভুগবে। এটাই বাস্তবতা। এই বাস্তবতার মুখে কিন্তু আমরা বাংলাদেশ আসলে ওই লেভেলে প্রস্তুতি নিতে পারি নাই, আমরা অনেক পিছিয়ে গেছি। 32টা সুপারিশ আছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের, এটাকে আমরা বলি মুখ্য সুপারিশ। এর মধ্যে 28তম সুপারিশ হলো ক্যান্সারের উপরে। মুখ্য সুপারিশ 32টা, তার মধ্যে 28তমটা ক্যান্সারের উপরে। তার মধ্যে আছে আর্লি ক্যান্সার ডিটেকশন সেন্টার তৈরি করা, মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, গাইনি অনকোলজি এবং অন্যান্য হিস্টোপ্যাথোলজি, সব ধরনের ম্যান পাওয়ার তৈরি করা এবং সারা দেশে এই সেন্টারগুলো তৈরি করে, আর্লি ডিটেকশন সেন্টার তৈরি করে আমরা যেন ক্যান্সার আর্লি ডিটেকশন করা এবং সকল ধরনের মেডিকেল ফিজিক্স সহ সকল ধরনের, এবং যে আলোচনাটা হচ্ছে রেডিওথেরাপি মেশিনের প্রয়োজনীয়তা, সব কিছু কিন্তু ওর মধ্যে রাখা আছে। মেজর ক্যান্সারগুলো স্ক্রিনিং করা, এর মধ্যে সার্ভাইকাল ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার আছে, ওরাল ক্যান্সার আছে, এরকম অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো কিন্তু আমরা কিন্তু নিয়মিত, কোলন ক্যান্সার, এগুলো কিন্তু আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে বলেছি। কিন্তু এটা একটা বড়, আমার কাছে মনে হয় যে একটা বড় সুযোগ, একটা জাতীয় লেভেলে একটা ডকুমেন্টে এই জিনিসটা এসছে। আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে যোগ দিই 1993 সালে। 93 সাল থেকে 1995 সালে কিন্তু বিশ্ব ব্যাংকেরই একটা প্রকল্প ছিল যে ক্যান্সার রেজিস্ট্রি করা, তার জন্য 10 কোটি টাকা ওই সময় বরাদ্দ ছিল 1993 সালে। কিন্তু আমরা করতে পারিনি। এই আমাদের টাকাটা কিন্তু সরকারের অন্য একটা খাতে অন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে যায়। ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের কিন্তু পোস্ট গ্রাজুয়েট একটা এডুকেশনের বিষয় আছে মান নিয়ন্ত্রণের। সেই মান নিয়ন্ত্রণের কথা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত এই বিষয়ে আসেই নাই, এই বিষয়ে বাংলাদেশ ভাবেও নাই। তো বাংলাদেশ যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, সেই কাউন্সিলের এটা দায়িত্বের একটা অংশ। আশা করি যে ভবিষ্যতে তাদেরকে এইসব ব্যাপারে বলা হয়েছে, তারা আশা করি দায়িত্বটা নিবে। তাহলে আমাদের যে FCPS, MD যে পজিশন ডিগ্রিগুলো আছে, সেই ডিগ্রিগুলোর মধ্যে আমরা যেমন বলেছি এই ডিগ্রিগুলো একটা অ্যালাইনমেন্ট হওয়া দরকার। FCPS, MD এর মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নাই। দ্বিতীয়টা হলো যে এই বিষয়গুলো যে ডিগ্রিগুলো তৈরি করা হয়েছে, সেই ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন যদি স্বীকৃতি না দেয় পজিশন মেডিকেল এডুকেশন হিসাবে, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না। আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক আমাদের এইগুলো স্বীকৃতি আছে, সবগুলো কিন্তু মোরলে স্বীকৃত নাইও, বাট মোটামুটিভাবে বেশিরভাগই আছে। তো এই জায়গাটার মধ্যেও কিন্তু এইগুলো করলে হয়তো মান বৃদ্ধি করা যাবে। কিন্তু মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের ফ্যাকাল্টি নাই। আমরা লগ বুক মেডিকেল ইউনিভার্সিটি রিসেন্টলি চালু করেছি, কিন্তু সেটাও ওই পর্যায়ে এখনও যায়নি। গবেষণার বিষয়টা তো অনেক পরে। গবেষণার হিসাব নিকাশ করতে গিয়ে আমরা দেখলাম যে মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু আমরা মানে হাই ইন্ডেক্স, যে রিসার্চের হাই ইন্ডেক্সে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার অবস্থান হলো 9তম, কিন্তু আমাদের প্রায় 300 জনের মতো আছে, কিন্তু দেখা গেছে তার সবারই ম্যাক্সিমাম নিয়ম হলো 5-এর নিচে হাই ইন্ডেক্স, যেটা আন্তর্জাতিকভাবে গবেষণার ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই পাশাপাশি যে আমার IRB বোর্ড, যে আমরা বলি ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, ওগুলোরও যে মান ঠিক করা, মান তো শুধুমাত্র যে এডুকেশনের মানের সাথে সাথে কিন্তু সবকটা মান, আপনি যে গবেষণার কথা বলছিলেন, যে গবেষণা করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, মান নিয়ন্ত্রণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়গুলো অবশ্য কাজ হচ্ছে, আশা করি ভবিষ্যতে আরও কাজ এগিয়ে যাবে। আমরা কিন্তু সংস্কার কমিশন থেকে সুস্পষ্ট আছে যে বাংলাদেশে API, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টগুলো তৈরি করা, তাতে কিন্তু ওষুধের মূল্য কমে যাবে। এর মধ্যে ইনসেপ্টা ফার্মা অলরেডি কোনো ক্ষেত্রে একটা চমৎকার উদাহরণ তৈরি করেছে, যেমন ফিলগেস্টিম, তারপরে প্রেমরোলিজমে, নিউবোলজিমে, অনেক জায়গার ক্ষেত্রে তারা কিন্তু বেশ দাম কমাতে পেরেছে। কিন্তু আমরা আরেকটা জিনিস বলেছি যে এসেনশিয়াল ড্রাগের আওতা বাড়ানো। এসেনশিয়াল ড্রাগের আওতা বাড়ালে কিন্তু রাষ্ট্র ওই ওষুধটা কিনতে পারে, হসপিটালগুলো কিনতে পারে। যেমন এসেনশিয়াল ড্রাগের আওতার মধ্যে এবার 295-এর মধ্যে কিন্তু 50টা ক্যান্সারের ড্রাগ আছে, এবার 50টা ড্রাগ আছে। তো এর মধ্যে ইন্টারেস্টিং হলো যে এই ওষুধগুলোর মূল্য কমানোর জন্য আমরা বলেছি যে ভ্যাট কমিয়ে দিতে। আমরা যদি ভ্যাট কমিয়ে দিই, ভ্যাট কমাতে পারি, আমরা আমদানি শুল্ক আছে, আমদানি শুল্ক কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওষুধের দাম কমে যায়। এখন যেই দামে ওষুধ বিক্রি হচ্ছে সেই দামের থেকে অনেক কম দামে কিন্তু এটা বিক্রি করা সম্ভব। আমাদের ক্যান্সারের সেবার মান কোন লেভেলে আছে? আমরা প্রায় জানি যে আমাদের দেশের বিপুল সংখ্যক রোগী
বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যান, তার মধ্যে সবচেয়ে বেশি যান আমাদের প্রতিবেশী দেশে, এবং এর মধ্যে $6 বিলিয়ন প্রতি বছর যাচ্ছে। $6 বিলিয়ন, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। কিন্তু এইখানে কিন্তু আমরা স্পষ্টভাবে একটা কথা বলেছিলাম যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা আগ্রহী হসপিটাল করবে, যারা মনে করেন হসপিটাল বানাতে যাচ্ছে ক্যান্সার নিয়ে, তাদেরকে সরকারের থেকে সফট লোন দেয়া, সরকারের তরফ থেকে তাদের সকল ট্যাক্স ভ্যাট মওকুফ করে দেয়া, যন্ত্রপাতির উপর মওকুফ করা, অন্যান্য সেবার ক্ষেত্রে মওকুফ করে দেয়া, সেগুলো যদি করে দিতে পারে তাহলে কিন্তু অনেকগুলো ক্যান্সার সেন্টার বাংলাদেশে গড়তে পারত। কারণ সরকারের পক্ষে এটা খুবই কঠিন, কারণ আমার প্রয়োজন হলো 200টারও বেশি, আমার আছে এইমাত্র এখন তো 20 থেকে 22টা হলো মানে চালু আছে, বাকিগুলো কিন্তু চালু নাই। তাহলে আমি যদি আর 5টা পাই তো 30টা হলো, কিন্তু এটা তো যথেষ্ট না, আমার লাগবে তো 200-এর কাছাকাছি। তার মানে সরকার যদি এসব ব্যাপারে একটু সহযোগিতা দেয় তাহলে আমাদের সুবিধা হবে। যদিও 8টা বিভাগীয় মেডিকেল কলেজের জন্য কিন্তু আমাদের 16টা লিনিয়ার এক্সিলারেটর ধরা আছে। যদি দেশে সেবারই সুযোগ না থাকে তো রুগীরা তো স্বভাবতই সেবার জন্য দেশের বাইরে চলে যাবে, এটা তো ঠেকানো সম্ভব না। এটা আমাদের দেশে রেডিওথেরাপি মেশিন কেনা আমাদের ফরেন কারেন্সি ঠেকানোর জন্যই জরুরি, এটা রাষ্ট্রের প্রয়োজনে। এবং আমরা জানি যে আমাদের দেশে 0.3% মানুষ প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে শুধুমাত্র চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমার ধারণা এর মধ্যে সবচেয়ে বেশি হলো ক্যান্সারের চিকিৎসার জন্য। কারণ এই যে রুগীগুলো দেশের বাইরে যাচ্ছে, এই টাকাটা কোত্থেকে আসবে? সে তার এমনও আছে যে সে তার ভিটে বাড়ি বিক্রি করে দিচ্ছে। তার মানে সরকারকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা প্রয়োজন। আমরা ওখানে একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার। ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার মানে হলো যেমন ক্যান্সার, কিডনি ট্রান্সপ্লান্টেশন বা লিভার ট্রান্সপ্লান্ট যাদের জন্য হয়, সরকারকে এই বিষয়টা বহন করবে এবং একটা সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা, যে স্কিমের মাধ্যমে নাগরিকের তার যে আয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে ওই সোশ্যাল প্রিমিয়ামটা নির্ধারিত হবে। তাহলে কিন্তু নাগরিকরা সবাই কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে সুবিধা পাবে। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু স্বাস্থ্য সরকার সহযোগিতা দিয়ে থাকে, আদারওয়াইজ নাগরিকদের পণ্য একা কিন্তু সম্ভব না। টোবাকো কন্ট্রোল, তামাকের ব্যাপারে সরকার কিন্তু বিশাল সিনট্যাক্স, প্রচুর টাকা নেয় কিন্তু সরকার ট্যাক্স হিসেবে পেয়ে থাকে। এই টাকাটা যদি স্বাস্থ্য খাতে স্থানান্তর করে দিত, যেটাকে আমরা সিন ট্যাক্স বলি, স্বাস্থ্য খাতে দিয়ে দিত, তাহলে কিন্তু আমাদের পক্ষে স্বাস্থ্য খাতে এই সমস্ত ব্যয় কিন্তু বহন করা সম্ভব হতো। ইয়ারমার্ক করে দিত যে এই টাকাটা শুধুমাত্র এই রুগীদের জন্য ব্যয় হবে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু স্বাস্থ্য খাতে এই ক্যান্সার বা অন্যান্য দুরারোগ্যবিদের সেবার করাটা সম্ভব হতো। আমাদের একটা থেরাপিউটিক গাইডলাইন হওয়া দরকার যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে রোগটা কিভাবে হবে, এটা আমাদের দেশের উপযোগী কিনা, আমরা করতে পারবো কিনা। যদিও আমরা এনসিসিএনকে ফলো করি, এনসিসিএন বেসিক্যালি আমেরিকান একটা গাইডলাইন, সেটা সব কিছু কিন্তু বাংলাদেশের জন্য কপি করা কঠিন। আমরা একটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে একটা ক্যান্সার ইনস্টিটিউট করার প্রস্তাব ইতিমধ্যে উত্থাপন করেছি, যে সরকার যদি সহযোগিতা দেয় আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে একটি ইনস্টিটিউট করার জন্য চেষ্টা করব। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর পারভিন শাহিদা আক্তার, প্রেসিডেন্ট মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ, ক্লোজিং রিমার্কস করার জন্য অনুরোধ করছি। আমরা প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস পালন করি। শুধুমাত্র একটি দিবস পালন নয়, এটি একটি অঙ্গীকার। কি সেই অঙ্গীকার? সেই অঙ্গীকার হলো ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, কার মতে জনগণের মাঝে, সাধারণ মানুষের মাঝে ক্যান্সার প্রতিরোধ জোরদার করা, সময় মতো রোগ নির্ণয়ের নিশ্চিত করা, সর্বোপরি যথাযথ ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া। এটাও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। 2026 সালের বিশ্ব ক্যান্সার দিবসের মূল বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। স্বাস্থ্যকর জীবনযাত্রা, তামাক, মাদক বর্জন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্ক্রিনিং এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমেই আমরা ক্যান্সারের এই বোঝা কমাতে পারি। ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, এটা আমাদের সকলের আলোচনা থেকে বেরিয়ে এসেছে। আবার এটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাত্যহিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, আমাদের চিকিৎসা আমরা যারা নিয়োজিত আছি আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার রোগী কিন্তু চিকিৎসার পদ্ধতি সরকারি বেসরকারি লেভেলে কিন্তু বেড়েছে, বাড়লেও কিন্তু সেটা অত্যন্ত অপ্রতুল। ক্যান্সার রোগী কিন্তু এখনও
লেট স্টেজে ডায়াগনোসিস হচ্ছে। শুধু লেট স্টেজে হচ্ছে তা না, তাদের থাকছে নানা ধরনের জটিল সমস্যা। সেই জটিলতা ভাঙাটা কিন্তু খুবই কঠিন। সেই জটিলতা ভেঙে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর কুদরতি খোলাই বলেছেন, কিন্তু ওই মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাডভাইসটা, সেই অ্যাডভাইসটা কার্যকর করাটা কিন্তু খুব কঠিন। আমরা বললাম যে কেমো দিতে হবে প্রথম, সেই কেমোথেরাপি টু দ্য পয়েন্ট দেওয়া এবং তাকে অপারেশনের জন্য মানে প্রস্তুত করা, অপারেশনের পরে সময় মতো তাকে রেডিওথেরাপি দেওয়া, এই যে আমরা গাইডলাইন পেলাম, কিন্তু গাইডলাইনটা কার্যকর করার জন্য কিন্তু খুব কঠিন কাজ। সেই জন্যই কিন্তু আমাদের সোশ্যাল অর্গানাইজেশনগুলো তাদের কাছে থাকতে হয়। বাইরের দেশে দেখবেন যে চিকিৎসার পাশাপাশি যারা চিকিৎসা দেয় সবসময় সোশ্যাল সার্ভিসগুলো থাকে। আপনারা সবাই বলেছেন সরকারের দায়বদ্ধতা আছে, আমাদের যারা টাকা পয়সা আছে ধনী মানুষ তাদেরও দায়বদ্ধতা আছে। সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা যেমন ক্যান্সার রোগ কমাতে পারবো, ক্যান্সারের যথাযথ চিকিৎসা হবে এবং ভবিষ্যতের মানুষ আমাদের ক্যান্সারের বোঝা থেকে লাঘব হবে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা চাই সাধারণ মানুষের মাঝে ক্যান্সার বিষয়ে বাস্তব ভিত্তিক একটা সচেতনতা তৈরি করা। সেটা শুধুমাত্র আমরা বিভিন্ন অর্গানাইজেশন আমরা দেখেছি যে ক্যান্সার নিয়ে কাজ করে, ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য। আমার মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে করা উচিত। প্রাতিষ্ঠানিকভাবে যদি করা হয় তাহলে বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা জানি যে 30 to 40% ক্যান্সারকে প্রতিরোধ করা যায়। তো আমরা যদি প্রতিরোধের দিকে বেশি এগিয়ে যাই তাহলে হয়তো আমাদের এই যে টাকা পয়সা অর্থনৈতিক যে বার্ডেনটা সেটা অনেকখানি কমে আসতে পারে। আসুন বিশ্ব ক্যান্সার দিবস 2026-এ আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে কেউ আমরা একা থাকবো না। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই গোলটেবিল আলোচনায় আয়োজনে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ, বাংলাদেশের বরেণ্য ক্যান্সার চিকিৎসকগণ এখানে এসে তাদের মূল্যবান মতামত দিয়েছেন। আমাদের ক্যান্সার চিকিৎসার আরও দূর এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে একটা সুন্দর আন্তর্জাতিক মানের ক্যান্সার ক্ষেত্র তৈরি করতে সহায়তা করবে। সবাইকে ধন্যবাদ।